এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আমি বর্তমানে আরিহান্ত 14,000+ জেনারেল স্টাডিজ এমসিকিউ থেকে আলোচনা করছি পার্লামেন্টারি কমিটির সেকশনটা, যার আজকে বলতে পারো তৃতীয় পার্ট। দেখো 199 কোয়েশ্চেন নাম্বার, ইন হুইচ অফ দি ফলোয়িং আর্টিকেলস রাজ্যসভা এনজয় স্পেশাল অ্যান্ড এক্সক্লুসিভ পাওয়ার, অর্থাৎ নিম্নলিখিত কোন ধারা অনুযায়ী রাজ্যসভার বিশেষ এবং একচ্ছত্র ক্ষমতা আছে। তিনটি আর্টিকেল আছে, প্রথমটি আর্টিকেল 249, দ্বিতীয়টি আর্টিকেল 312 এবং তৃতীয়টি আর্টিকেল 67। কোন দুটিতে আছে? আর্টিকেল 249(1) এবং আর্টিকেল 312। 1 এবং 2 কোড, এই দুটিতে বিশেষ ক্ষমতা আছে। কি ক্ষমতা আছে? আর্টিকেল 249-এ বলা হচ্ছে যে রাজ্যসভার উপস্থিত এবং ভোটদানকারী মোট সদস্যের 2/3 সংখ্যাগরিষ্ঠতার সমর্থন থাকলে রাজ্যসভা পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়েও আইন প্রণয়ন করতে পারে। আর আর্টিকেল 312 বলছে রাজ্যসভায় পার্লামেন্টে উপস্থিত 2/3 সংখ্যাগরিষ্ঠের সমর্থন থাকলে পার্লামেন্ট রাজ্যসভা নতুন সর্বভারতীয় চাকুরি সৃষ্টি করতে পারে। এরপরেরটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 200, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে দুটি স্টেটমেন্ট আছে, দেখতে পাচ্ছ। প্রথম স্টেটমেন্টে বলা হচ্ছে, দ্য নেচার অফ এ বিল ইফ ইট ইজ সার্টিফাইড বাই দ্য স্পিকার অফ দি হাউস অফ পিপল অ্যাজ এ মানি বিল ইজ নট ওপেন টু কোয়েশ্চেন ইন এ কোর্ট অফ ল। অর্থাৎ একটি বিল, সেটা যে কোনো বিল হতে পারে, সেটা যদি লোকসভা স্পিকার মানি বিল বা অর্থ বিল বলে ঘোষণা করেন, তাহলে সেই বিষয় কোনো কোর্টেতেই প্রশ্ন করা যায় না। দ্বিতীয় স্টেটমেন্ট, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য পাওয়ার to question the nature of a bill to be taken as a money bill even if it is certified to be so by the Speaker of the House of People। এই স্টেটমেন্টে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা আছে একটি বিল অর্থ বিল কিনা সে বিষয়ে শংসাপত্র প্রদান করার, যদিও স্পিকার ইতিপূর্বেই তা শংসাপত্র প্রদান করেছে অর্থ বিল বলে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি জিজ্ঞাসাবাদ করতে পারেন বা তদারকি করতে পারেন। এই দুটি স্টেটমেন্টই ভুল, নাইদার ওয়ান নট টু। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 201, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট দ্য সিগনিফিকেন্স অফ রাজ্যসভা, রাজ্যসভার কাজ কোনটি নয়। দেখো একদম লাস্ট অপশন, ইট কিপস এ চেক অন দি প্রাইম মিনিস্টার, অর্থাৎ রাজ্যসভার কাজ এটা নয় যে প্রধানমন্ত্রীর কাজের তদারকি করা। বাকি তিনটি রাজ্যসভার কাজ। কি কি? দেখো অপশন এ, ইট চেকস হ্যাস্টি ডিফেক্টিভ অ্যান্ড কেয়ারলেস লেজিসলেশন, এটা দেখে লোকসভা যাতে না কোনো খারাপ আইন প্রণয়ন করতে পারে বা ঔদ্ধত্যপূর্ণভাবে আচরণ করতে পারে আইন প্রণয়নের প্রেক্ষিতে। বি, ইট প্রোভাইডস রিপ্রেজেন্টেশন টু এমিনেন্ট এক্সপার্টস, তোমরা জানোই যে রাজ্যসভাতে বিশেষ বিশেষ ব্যক্তিরা থাকেন, রাষ্ট্রপতি 12 জনকে মনোনীত করে থাকেন রাজ্যসভায়। আর 3 নম্বর, ইট মেনটেন্স দ্য ফেডারেল ইকুইলিব্রিয়াম, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় যে অবস্থা, যুক্তরাষ্ট্রীয় সাম্য, সেটাকে মেনটেন করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 202, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি সম্পর্কে কোনটি সঠিক নয়। অপশন ডি, ইট এক্সামিনস দ্য অ্যাকাউন্টস অফ দি ইউনিয়ন গভর্নমেন্ট, এটা কেন্দ্রীয় সরকারের অ্যাকাউন্ট চেক করে, এটা সঠিক নয়। বাকি তিনটি সঠিক। দেখো অপশানেতে, ইট কনসিস্ট অফ 15 মেম্বার্স ফ্রম লোকসভা অ্যান্ড 7 ফ্রম রাজ্যসভা। তোমরা সকলেই জানো যে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে সর্বোচ্চ 22 জন সদস্য থাকতে পারেন, যার মধ্যে 15 জন লোকসভা থেকে এবং 7 জন রাজ্যসভা থেকে। আর 2 নম্বরে দেখো কি বলা হচ্ছে, ইট ওয়াজ সেট আপ ফর দি ফার্স্ট টাইম ইন 1951। হ্যাঁ, স্বাধীন ভারতে এটি প্রথম 1951 সালে গড়ে তোলা হয়েছিল। আর 3 নম্বর, চেয়ারম্যান অফ দি কমিটি ইজ ফ্রম দি অপোজিশন বাই এ কনভেনশন, অর্থাৎ এই কমিটির চেয়ারম্যান বিরোধী দলের নেতা হয়ে থাকেন। এর পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 203, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড,
নিম্নলিখিত কোনটি সঠিকভাবে ম্যাচ করা হয়নি? এটা হবে হাউস কমিটি 15 মেম্বার্স, কারণ হাউস কমিটি যেটা পার্লামেন্টারি হাউসেতে সমস্ত সদস্যদের সব কিছু দেখাশোনা করে, নিয়ম নীতি শৃঙ্খলা সব কিছুই। হাউস কমিটিতে 12 জন সদস্য থাকে, 15 জন নয়। আর বাকি সবগুলোই ঠিক আছে। এস্টিমেট কমিটিতেও 30 জন সদস্য থাকেন, 30 জনই লোকসভা থেকে। কমিটি অন ওয়েলফেয়ার অফ এসসিস অ্যান্ড এসটিস, সংখ্যালঘু জাতি ও উপজাতিদের কল্যাণের জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেখানেও 30 জন সদস্য থাকেন। এবং ডি কমিটি অন প্রিভিলেজেস 15 মেম্বার্স ফ্রম লোকসভা, যে সাংসদদের বিশেষ সুযোগ সুবিধা প্রদানের জন্য যে কমিটি আছে সেখানেও 15 জন লোকসভা থেকে সদস্য থাকেন। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ। এখানে কি ম্যাচ করতে দিয়েছে না, দেখো এখানেতে 4টে স্টেট দিয়েছে এবং তাদের লোকসভায় কতগুলি করে আসন আছে সেটা দিয়েছে। এটা অবশ্যই অন্ধ্রপ্রদেশটা ভুল আছে, কারণ অন্ধ্রপ্রদেশের লোকসভার আসন হচ্ছে 25, 40 নয়। আর বাকি তিনটিই ঠিক। গুজরাট 26, মহারাষ্ট্র 48 মনে রাখবে, এবং পশ্চিমবঙ্গের মনে রাখবে 42টি লোকসভার আসন আছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে এবং লোকসভা ভোটের সময় তোমরা শুনেইছ বিভিন্ন রাজনৈতিক দলই 42-এ 42 বা এইরকম স্লোগান দিচ্ছিল। যাই হোক, এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 205 কি বলা হয়েছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস দ্য পার্লামেন্টারি কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস। এটা নিয়ে 3টে স্টেটমেন্ট দিয়েছে, বলছে এর মধ্যে কোনটি ঠিক সেটা যাচাই করতে। দেখো প্রথমেই বলছে কনসিস্ট অফ নট মোর দ্যান 25 মেম্বার্স অফ দি লোকসভা। প্রথম স্টেটমেন্টে বলছে এটা লোকসভার 25 জনের বেশি সদস্য নিয়ে গঠিত হয় না। সেকেন্ড স্টেটমেন্টস বলছে সামটাইমস স্ক্রুটিনাইজেস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যান্ড ফাইন্যান্স অ্যাকাউন্টস ফর দি গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের অ্যাপ্রোপ্রিয়েশন এবং ফাইন্যান্স অ্যাকাউন্ট তদারকি করে। আর 3 নম্বর, এক্সামিনস দ্য রিপোর্ট অফ দি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতের নিয়ন্ত্রক এবং মহাগণনা পরীক্ষকের প্রতিবেদনটা পরীক্ষা করে। এখানে দেখো বলেছে কোনটি সঠিক, 2 এবং 3 সঠিক। কেন প্রথমটা সঠিক নয়? কারণ এখানেতে লোকসভা থেকে 15 জন সদস্য থাকতে পারেন সর্বোচ্চ, 25 জন নয়। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 206, হুইচ অফ দি ফলোয়িং আর দ্য প্রিভিলেজেস অফ দি মেম্বার্স অফ পার্লামেন্ট, অর্থাৎ সাংসদরা কি বিশেষ সুযোগ সুবিধা ভোগ করেন। 1, 3, 4 ফ্রিডম ফ্রম অ্যারেস্ট ইন সিভিল কেসেস, সিভিল কেস হলে তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা যায় না। 3 নম্বরে ফ্রিডম ফ্রম জুরি সার্ভিসেস, জুরির সম্মুখীন হতে হয় না তাদের। এবং ফ্রিডম অফ স্পিচ, তাদের অবশ্যই বাক স্বাধীনতা থাকে। এটা কি 2 নম্বরটা ভুল, কারণ তাদের শুধুমাত্র সিভিল কেসেসের জন্য ফ্রিডম আছে, ক্রিমিনাল কেস হলে তাদেরকে গ্রেপ্তার করা যায়। তোমরা সাম্প্রতিককালে দেখছোই যে অনেকেই এরকম সাংসদ আছেন যারা গ্রেপ্তার হয়েছে বিভিন্ন ক্রিমিনাল কেসে, নাম বলছি না। এরপর 207 কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। দুটি স্টেটমেন্ট আছে, দ্য প্রভিশন অফ জয়েন্ট সিটিং হ্যাজ বিন প্রোভাইডেড ইন দ্য কনস্টিটিউশন ফর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলস, অর্থাৎ প্রথম স্টেটমেন্টে বলছে যুগ্ম অধিবেশনটা কেন করা হয়েছে সংবিধানে, না সংবিধান সংশোধনী বিলের সমাধান করার জন্য। আর দ্বিতীয় স্টেটমেন্ট হচ্ছে ইন দ্য কেস অফ এ মানি বিল রাজ্যসভা এনজয়েস দ্য সেম পাওয়ার অ্যাজ দি লোকসভা, অর্থাৎ অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভা সমান ক্ষমতা ভোগ করেন। বলে দিই এটা তো দুটোই ভুল আছে। এখানে কি কি ভুল আছে, কারণ লোকসভা এবং রাজ্যসভার যে যুগ্ম অধিবেশনের কথা বলা হয়েছে সংবিধানের 108 নম্বর ধারায়, সেখানে কিন্তু বলা হয়নি শুধুমাত্র সংবিধান সংশোধনী বিলের জন্যই যুগ্ম অধিবেশন আহ্বান করা হয়। যে কোনো ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভার মতানৈক্য হলে রাষ্ট্রপতি আহ্বান করতে পারেন যুগ্ম অধিবেশন, এবং সেখানে সভাপতিত্ব কে করেন, সেখানে স্পিকার সভাপতিত্ব করেন, লোকসভা স্পিকার, যেটা খুবই প্রশ্নে আসে দুটো। আর 2 নম্বর স্টেটমেন্টে কেন ভুল, কারণ অর্থ বিলের ক্ষেত্রে একচ্ছত্র ক্ষমতা লোকসভার রয়েছে, রাজ্যসভার নয়। এরপর টু হুম ডাজ দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি সাবমিটস ইটস রিপোর্ট, অর্থাৎ প্যাক কার কাছে রিপোর্ট সাবমিট করে, এটা হবে স্পিকার অফ লোকসভা, লোকসভা স্পিকারের কাছে। নেক্সট, হোয়াট আর দ্য ইমপ্লিকেশনস অফ সোভরেন্টি অফ পার্লামেন্ট, অর্থাৎ
সংসদের সার্বভৌমত্ব বলতে তার তাৎপর্য কি কি বোঝাচ্ছে, এটা হবে দেখো কোড 1 and 2। পার্লামেন্ট ক্যান মেক অ্যামেন্ড আর রিপিল এনি ল। পার্লামেন্ট কোনো আইন প্রণয়ন করতে পারে, সংশোধন করতে পারে বা রদ করে দিতে পারে। এরপর পার্লামেন্ট ক্যান মেক কনস্টিটিউশনাল ল। পার্লামেন্ট সাংবিধানিক আইন প্রণয়ন করতে পারে অবশ্যই। 3 নম্বরটা নয়, কেননা এখানে বলা যে পার্লামেন্টারি লস ক্যান নট বি ডিক্লেয়ার্ড ইনভ্যালিড বাই দ্য জুডিশিয়ারি। এটা ভুল, কারণ জুডিশিয়ারি অবশ্যই পার্লামেন্টারি লকে রিপিল করে দিতে পারে, বহু ক্ষেত্রেই এরকম ঘটনা ঘটেছে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 210 দেখো, ইন হুইচ অফ দি ফলোয়িং ম্যাটার্স দ্য স্টেটাস অফ রাজ্যসভা অ্যান্ড লোকসভা ইকুয়াল। কোন ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভার সমান ক্ষমতা থাকে? অনেকগুলি ক্ষেত্র আছে, তার মধ্যে প্রশ্নে উল্লিখিত হচ্ছে অ্যাপ্রুভাল অফ ইমার্জেন্সিস, অর্থাৎ জরুরি অবস্থা জারি করার ক্ষমতার সময়। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 211, হুইচ অফ দি ফলোয়িং ডাজ নট কাম আন্ডার দ্য পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। কোনটি পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার আন্ডারে আসে না? প্রভিডেন্ট ফান্ড ডিপোজিট আসে, রেমিটেন্সেসও আছে, সেভিংস ব্যাঙ্কস অ্যাকাউন্ট ডিপোজিটসও আছে। থাকে নাকি স্যালারিজ অফ দি প্রেসিডেন্ট। এই পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া সম্পর্কে সংবিধানের 266 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। নেক্সট দেখো এর পরেরটা, এ বিল ইজ ডিমড টু বি এ মনিটারি বিল ইফ ইট হ্যাজ এনি প্রভিশনস ডিলিং উইথ। অর্থাৎ কোনো বিলকে অর্থ বিল কখন বলা যাবে? এখানে কোড দিয়ে আনসার বলতে বলা হয়েছে, এখানে 1 এবং 2 হবে। ইম্পোজিশন, অ্যাবলিশন, রেমিশন, অল্টারেশন আর রেগুলেশন অফ এনি ট্যাক্স। কোনো করের প্রয়োগ, নতুন কোনো কর রদ করা, কোনো কর হ্রাস করা, পরিবর্তন করা, নিয়ন্ত্রণ করা, যে কোনো কিছুর ব্যাপার থাকলেই এটা করা হবে। এবং 2 নম্বরটাও সঠিক। দেখো অ্যাপ্রোপ্রিয়েশন অফ মানি ফ্রম দি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সঞ্চিত তহবিল থেকে অর্থের অনুমোদন করার ব্যাপার থাকলে সেটা অর্থ বিল বলে ঘোষণা করা হবে। তোমরা এটা খুব ভালোভাবে জানো, আমিও এর আগে পড়িয়েছি যে মানি বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে সংবিধানের 110 নম্বর ধারায়। এরপর হুইচ অফ দি ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড। এখানে অনেকগুলো মোশন নিয়ে বলা হয়েছে, পলিসি কার্ড মোশন, ইকোনমি কার্ড মোশন, টোকেন কার্ড মোশন। এখানে কোনটা ভুল? টোকেন কার্ড মোশন ডিম্যান্ড বি রিডিউসড বাই ₹10, এটা ভুল আছে। এটার টোকেন কার্ড মোশনটার অর্থ হচ্ছে এটার ডিমান্ডটাকে রিডিউস 10 টাকা করা হবে না, এটা 100 টাকা করা হবে, এটা ভুল দিয়েছে। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড। কোনটি কারেক্টলি ম্যাচড নয়? দেখো অপশান সি, এক্সেপশনাল গ্র্যান্ট, যেটা গ্র্যান্টেড ফর স্পেশাল পারপাস অ্যান্ড ফর্মস পার্ট অফ কারেন্ট সার্ভিসেস অফ দি নেক্সট ফিনান্সিয়াল ইয়ার, এটা ভুল আছে। এরপর হুইচ অফ দি ফলোয়িং ডাজ নট ফর্ম এ পার্ট অফ দি কনসলিডেটেড ফান্ডস অফ ইন্ডিয়া। কনসলিডেটেড ফান্ডস অফ ইন্ডিয়াতে কোনটা ফর্ম করে না? এটা হবে রেমিটেন্সেস, যেটা আগেই বলা আছে পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়াতে ফর্ম করে। এরপর হোয়াট ইজ অলসো নোন অ্যাজ রুল 377 ইন লোকসভা। লোকসভা 377 নম্বর নিয়ম, এটা বলতে বোঝানো হচ্ছে স্পেশাল মেনশন, একটা টাইমে কিছু বিশেষ বিষয় সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা করা হয়ে থাকে। এরপর কোয়েশ্চেন নাম্বার 217 দেখো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দি কোডস গিভেন বিলো। এখানে দুটি কোড দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে, অল রেজলিউশনস আর সাবস্টেন্সিয়াল মোশনস, আর 2 নম্বর অল রেজলিউশনস আর নেসেসারিলি পুট টু ভোট। এখানে প্রথমটাই শুধু ঠিক, সমস্ত রেজলিউশনই সাবস্টেন্সিভ মোশন, কিন্তু সমস্ত 2 নম্বরটা ঠিক নয়, কারণ সমস্ত রেজলিউশনেই যে ভোট ব্যবস্থায় আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আজকের আলোচনা এই পর্যন্তই রইল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, বা আর কীভাবে তোমাদের সাহায্য করতে পারি সেটা বলবে। থ্যাংক ইউ।